নেতাজি সুভাষচন্দ্র বসু তার 125তম জন্মদিবসে তাকে আমার সশ্রদ্ধ, মুগ্ধ, বিস্মিত প্রণাম জানাই। আপনারা হয়তো গত কয়েক বছরে লক্ষ্য করেছেন যে সাম্প্রতিককালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ, আবেগ, চর্চা এবং বিতর্ক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। আমরা যখন কলেজে পড়তাম, বা যেটাকে আমরা আমাদের সময়কার জেনারেশন বলতাম, সেই সময় তাকে নিয়ে একটা আবেগ ছিল সবার মধ্যেই, কিন্তু এখন সেই আবেগ, আগ্রহ এবং চর্চা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এখানে যেন এক অদ্ভুত এক জীবনের খেলা দেখতে পাই, কিন্তু এর পেছনে বহু গবেষক এবং নেতাজি অনুরাগীদের নিরলস চর্চা, নির্জন তপস্যা, গবেষণা এটা যেমন দায়ী, তার সাথে কিছু বছর আগে আমাদের দেশে RTI যখন থেকে পাশ হলো, অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্য জানার অধিকার, তখন থেকেই কিছু কিছু সিক্রেট বা গোপন ফাইল আস্তে আস্তে সামনে আসতে আরম্ভ করলো, যার দ্বারা ধীরে ধীরে আমরা নেতাজির রাজনৈতিক জীবন সম্বন্ধে এমন এমন কিছু তথ্য পাচ্ছি যা অত্যন্ত চিত্তাকর্ষক। তার মধ্যে একটা সিদ্ধান্তে এখন আমরা অনেকেই আসতে পারছি, সেটা হচ্ছে যে ভারতের স্বাধীনতার জন্য চিফ লিবারেটর, প্রধান স্বাধীনতা প্রদানকারী আমরা কাকে বলতে পারি। প্রথম কথা হলো যে শুধু ভারত নয়, তাকে বলা যেতে পারে লিবারেটর অফ এশিয়া। আপনারা সবাই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি অনেক আগেই আত্মসমর্পণ করেছিল, জাপান আত্মসমর্পণ করতে দেরি করেছিল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তির যে কনসেন্ট্রেশন বা তাদের যে অভিনিবেশ, সেটা পাল্টে গেল ইউরোপ থেকে এশিয়ার দিকে। ততদিনে নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে টোকিওতে চলে এসেছেন, এবং শুধু ভারত নয়, জাপান থেকে শুরু করে এশিয়া বিভিন্ন দেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, সবার কাছেই তিনি এশিয়ার এক পরিত্রাতা হয়ে উঠেছিলেন। আমরা এও জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধীরে ধীরে প্রায় 100টা দেশ স্বাধীন হয়েছে, ছোট বড়, একা ভারত নয়। এশিয়া এবং আফ্রিকার প্রায় 100টা দেশ স্বাধীন হয়েছে। সেই রকম সেই সময়কার অনেক দেশই কোনো না কোনোভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেতাজির কাছে নিজেদের ঋণী বলে মনে করেছেন। প্রথম দুটো কমিশন অন্তর্ধানের জন্য যখন গবেষণা করেছে, তদন্ত করেছে, তারা আশ্চর্য হয়ে দেখেছে যে জাপানের মানুষ নেতাজির নাম যখনই বলা হচ্ছে, বোস শব্দটা যখনই উচ্চারিত হচ্ছে, সঙ্গে সঙ্গে সবাই আসন ছেড়ে উঠে দাঁড়ায়।
সেই সময় জাপানে মনে করা হতো যে ভগবান গৌতম বুদ্ধের পর ভারতবর্ষের যে দ্বিতীয় মহাপুরুষ তিনি হচ্ছেন এই বোস, তারা বোস বলতেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং তাই জন্যেই মিত্রশক্তির কাছে, মিত্রশক্তির বিভিন্ন দলিলে, বিভিন্ন ডকুমেন্টে ব্রিটেনের বিশেষ করে আমরা দেখেছি যে তাকে উল্লেখ করা হচ্ছে এনিমি নাম্বার 1 বলে, অর্থাৎ মিত্র শক্তির এনিমি নাম্বার 1। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে, শুধুমাত্র ভারতের পরিপ্রেক্ষিতে নয়, তাকে প্রধান শত্রু বলে মনে করছে শুধু ইংরেজরা নয়, মিত্র শক্তি, অর্থাৎ যে দেশগুলো একসাথে লড়াই করছে জার্মানি জাপানের বিরুদ্ধে। এইবার ভারতের কথায় আসি। ভারতে 1947 সালে যখন ক্ষমতা হস্তান্তর হয়, সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট অ্যাটলি, যিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট সই করেছিলেন। সেই ক্লেমেন্ট অ্যাটলি বেশ কিছু বছর পর স্বাধীন ভারতে যখন এসেছিলেন, কলকাতায় একবার তার সাথে কথা হয়েছিল। তখন পশ্চিমবঙ্গের কার্যনির্বাহী রাজ্যপাল অর্থাৎ অ্যাক্টিং গভর্নর বড়লাট ফণীভূষণ চক্রবর্তীর সাথে। এই সমস্ত ডকুমেন্টগুলো পরে আরটিআই এর মাধ্যমে পাওয়া গেছে। ফণীভূষণ চক্রবর্তী জিজ্ঞাসা করছেন অ্যাটলিকে, তিনি তখন আর প্রধানমন্ত্রী নন, ক্লেমেন্ট অ্যাটলি, যে আচ্ছা এই যে 45-এর পর 46-এর পর 47, কেমন যেন তাড়াহুড়ো করে ইংরেজরা চলে গেল সামনে থেকে, যেমন জোর করে একজনকে ডেকে নিয়ে এসে, উইলিয়াম র্যাডক্লিফ, তিনি একজন অ্যাডভোকেট, তাকে দিয়ে সেই মানচিত্রে কাটাকুটি করে কোনো রকমে দেশটা ভাগ করে দিয়ে যেন পালিয়ে গেল মনে হলো সাহেবরা। এর জন্য কি আমাদের কংগ্রেসের যে অসহযোগ আন্দোলন বা যে রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছিল, এইটাই কারণ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ইংল্যান্ড একটু দুর্বল হয়ে পড়েছিল, এটাই কি কারণ? উনি একটা শব্দে উত্তর দিয়ে বলেছিলেন, মিনিমাল, যৎসামান্য। তাহলে কি কারণ? কেন এত যেন তাড়াহুড়ো করে যেন চলে গেলেন মনে হলো? আবার তিনি একটা শব্দে উত্তর দিয়েছিলেন, বোস। এটা স্বাধীনতার অনেক বছর পরের ঘটনা। এটাকে যখন গবেষকরা পর্যালোচনা করছেন এই শব্দটাকে, তখন অনেক কিছু তথ্য বেরিয়ে আসছে। তার মধ্যে একটা হলো, আজাদ হিন্দ ফৌজ যখন পিছু হটতে বাধ্য হলো, তারপর ভারতের নৌ বিদ্রোহ শুরু হলো মুম্বাই এবং ভারতের বিভিন্ন বন্দরে। অর্থাৎ ভারতের সেনারা, যারা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, ব্রিটিশদের বেতনভুক, বিশেষ করে নৌবাহিনীতে তারা ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আরম্ভ করল। তার আগেই বহু ভারতীয় সেনা আজাদ হিন্দ ফৌজে জয়েন করেছিলেন। অনেকের নাম আপনারা জানেন, শাহনওয়াজ খান, পিকে সেহগাল, এরকম বেশ কিছু অফিসাররা তারা ভারতের সেনা ছেড়ে, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির পদ ছেড়ে দিয়ে তারা চলে যাচ্ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আজাদ হিন্দ ফৌজে জয়েন করছিলেন। সুতরাং ইংরেজরা বুঝতে পারল এই নৌবাহিনী নৌ বিদ্রোহ হওয়ার পর কোনো রকমে তারা দমন করলো বটে, কিন্তু বুঝতে পারলো বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া আর্মিতে ভারতীয় সৈনিকদের আনুগত্য আর তার উপর আস্থা রাখা যাবে না। মনে রাখতে হবে যে আমাদের দেশে ওরা শাসন করছিল আমাদের দেশেরই লোকদের দিয়ে, এটা কিন্তু ভুললে চলবে না। এমন নয় যে রাস্তায় ঘাটে গিজগিজ করছিল সাহেবরা, রাস্তায় ঘাটে গিজগিজ করছিলেন ভারতীয়রাই, যারা সাহেবদের চাকরি করতেন। সেটা পুলিশ হোক, প্রশাসক হোক, অফিসার হোক কিংবা আর্মি হোক, সেই আনুগত্য আর যে পাওয়া যাবে না,
এটা ইংরেজরা বুঝতে পেরেছিল। এবং সত্যি সত্যি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ শক্তি অনেক দুর্বল হয়ে গিয়েছিল, কোটি কোটি টাকার ঋণ হয়ে গিয়েছিল তাদের। সেই ঋণ তাদের শোধ করতে অনেক সময় লেগেছিল আমেরিকার কাছে। সুতরাং তাদের পক্ষে আর ভারতকে ধরে রাখা সম্ভব ছিল না, 1 নম্বর। 2 নম্বর কথা, ওই ক্লেমেন্ট অ্যাটলির ওই বোস শব্দটার পিছনে 2 নম্বর যে সত্যটা লুকিয়ে আছে তা হলো ইংরেজরা কাঁচা নয়। এখানে জাপান থেকে যাই ঘোষণা হোক না কেন, যা কিছু তদন্ত হচ্ছিল সেই সময় 1945-46-এর সময় যে নেতাজির কি হলো, ইংরেজরা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে নেতাজি বেঁচে আছেন। এটাও ইংরেজরা বুঝতে পেরেছিল যে নেতাজি রাশিয়াতে আশ্রয় নিয়েছেন। এটাও ইংরেজরা জানতো যে স্ট্যালিনের প্রত্যক্ষ মদতে তিনি আশ্রিত। তাই রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে তারা মৃত্যুশক্তির সাথে যুক্ত হওয়া সত্ত্বেও রাশিয়া যে ইংল্যান্ডের অনুরোধে নেতাজিকে তুলে দেবেন না, সেটা ইংল্যান্ড খুব ভালো করেই বুঝতে পেরেছিল। এবং ব্রিটেন মনে মনে এটাও ভয় পেয়েছিল যে নেতাজি যে কোনো সময় রাশিয়াতে আবার একটা আর্মি তৈরি করে যে কোনো সময় তিনি আবার ভারতবর্ষে ঢুকতে পারেন, সেই সম্ভাবনা খুব উজ্জ্বল। এই কারণে তাদের তড়িঘড়ি চলে যেতে হয়েছিল। তবে হ্যাঁ, চিফ লিবারেটর অবশ্যই আমরা তাদের বলতেই পারি সুভাষচন্দ্র বসুকে, কিন্তু যে স্বাধীনতা তিনি চেয়েছিলেন সেই স্বাধীনতা আসেনি। তিনি চেয়েছিলেন অবিভক্ত ভারত স্বাধীন হোক। 1945 সালে যদি জাপান স্যারেন্ডার করতে বাধ্য না হতো, যদি তখনও পর্যন্ত যদি আজাদ হিন্দ ফৌজের কাছে যথেষ্ট রসদ থাকতো, যদি ভারত ঢুকতে পারত, অনায়াসে ভারত দখল হয়ে যেত আজাদ হিন্দ ফৌজের হাতে। সেক্ষেত্রে যে ভারত স্বাধীন হতো, সে ভারত কিন্তু ভারত, পাকিস্তান, ইস্ট পাকিস্তান এরকম নানাভাবে টুকরো টুকরো ভারত নয়। অবিভক্ত ভারতের স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা, অনাবশ্যী স্বাধীনতা যেটা নেতাজি চেয়েছিলেন, সেটা হয়নি। কিন্তু যেটুকু হয়েছে, ক্ষমতা হস্তান্তর হয়েছে, আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক বলে নিজেদের ভাবতে পারি। এইটার যে প্রধান কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার নিরলস প্রয়াস, এইগুলো আজকে জানা যাচ্ছে। আমার মনে হয় সবার জানা উচিত, সকলে স্বীকার করা উচিত। ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকে এই সত্যগুলো, এই তত্ত্বগুলো সামনে আসা উচিত, আমার ধারণা। দ্বিতীয় কথা যেটা বলতে চাই, এটা একটা বিস্ময়কর সমপাতন বা একটা সুন্দর কোইন্সিডেন্স, আকস্মিকতা, যে আমরা 12ই জানুয়ারি একজনের জন্মদিবস পালন করি, আর তার ঠিক 11 দিন পরেই তাঁরই ভাবশিষ্য, তাঁরই যে ভাব নিজের রাজনৈতিক জীবনে এবং নিজের দেশাত্মবোধে জাগিয়ে তুলেছিলেন, সে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস পালন করি। আমরা যেন ভুলে না যাই যে সুভাষচন্দ্র বসু একজন রাজনৈতিক চরিত্র মাত্র তিনি নন, তিনি একজন আধ্যাত্মিক মহাপুরুষ, তিনি একজন বড় যোগী, তিনি একজন মহান সাধক। ছেলেবেলা থেকে তার মধ্যে এই সাধনা, ঈশ্বর অনুরাগ আমরা দেখেছি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে সন্ন্যাসী হওয়ার চেষ্টা করা, বিভিন্ন সাধু সঙ্গ করা, আমরা জানি। অল্প বয়সে হঠাৎ হাতে স্বামীজির বই পেয়ে যাওয়া, সেই বই তিনি গোগ্রাসে গিলতে আরম্ভ করলেন, আর তিনি তার মনে হতে আরম্ভ করলো এইটাই তো আমার প্রাণ চাইছিল। একই সাথে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড, তার সাথে তার আধ্যাত্মিক জীবন, তিনি সাধনা করছেন। দিলীপ কুমার রায়ের সাথে তিনি নিরন্তর আলোচনা করছেন মন্ত্রের শক্তি নিয়ে, ধ্যানের শক্তি নিয়ে। তিনি তার ভাইপোকে নির্দেশ দিচ্ছেন ব্রহ্মচর্য পালন কর,
যোগী হয়ে ওঠ, নিয়মিত ধ্যান জপ কর। তিনি চাইছেন এক আধ্যাত্মিক ভারতের জাগরণ। তার যে দুর্জয় সাহস আমরা দেখছি, তার যে পরিকল্পনা, তার যে ভারত মাতা তার ইষ্ট হয়ে যাচ্ছেন, এই ভারত মাতাকে তিনি ইকুয়েট করছেন দুর্গার সাথে, কালীর সাথে, জগদম্বার সাথে। তিনি বলছেন এই সবই আমার ভারত মা, তিনি ইষ্ট, তিনি তার ধ্যান, তিনি তার স্বপ্ন, তিনি তার আদর্শ। তার সকল সাধনা তার জন্য। ঠিক যেমন স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীর রকে বসে ভারত মাতা সাধনা করেছিলেন, ঠিক তেমন আরেক সাধক, তিনি সেই সাধনাকে একটা বাস্তব রূপ দিচ্ছেন। তিনি বারবার চাইছেন যে ভারতবর্ষের যে মহান সভ্যতা, মহান সংস্কৃতি, মহান অতীত, তার স্বরূপ হয়ে উঠতে। 19 বছর বয়সে তিনি তার বন্ধুকে লিখছেন যে আমার মধ্যে একটা মিশন আছে আমার জীবনে, আমাকে হয়ে উঠতে হবে অ্যান এমবডিমেন্ট অফ দ্য পাস্ট, অর্থাৎ এই প্রাচীন অতীত ভারতের স্বরূপ। আমাকে হয়ে উঠতে হবে প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট, এই বর্তমান যুগের ফসল। আমাকে হয়ে উঠতে হবে মেসায়া অফ দ্য ফিউচার, আগামীর দিশারি। একটা 19 বছরের ছেলে এই কথা বলতে পারছেন কারণ তার মধ্যে এক বিরাট আধ্যাত্মিক শক্তি জাগ্রত হচ্ছে। আমরা জানি লালগোলার বরদাচরণ মজুমদারের কাছে তিনি এসেছিলেন কলকাতায়, তার সাথে দীর্ঘক্ষণ নির্জনে তার অনেক কথা হয়েছে, অনেক সাধন প্রণালীর নির্দেশ তিনি সেখান থেকে পেয়েছেন। আমরা জানি তিনি যখন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক, তখন সিঙ্গাপুরে তিনি রাত্রির বেলা সমস্ত কাজ সেরে গাড়ি করে চলে যেতেন রামকৃষ্ণ মিশনে। সেখানে ধরাচুরো সেরে তিনি রামকৃষ্ণ মিশনের ধ্যান ঘরে উঠতেন, সেখানে ধুতি পরে হাতে জপের মালা নিয়ে 2 ঘন্টা ধরে নিরন্তর জপ করে যেতেন। এইখানেই তার শক্তির আধার। এর মধ্যে থেকে আমরা একটা বার্তা পাই। সেই বার্তাটা হচ্ছে যে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে, আর আমরা কি করব? একটু আগে আমরা গান শুনছিলাম, আমরা নিকৃষ্ট হয়ে থাকব আর ভারত শ্রেষ্ঠ হবে। ভারত কি একটা টিভি শো? ভারত মানে কি একটা বাইরের কিছু? আমরা কি ভারত নই? আজকে ভারত জাগতে গেলে কি আমাদের জাগতে হবে না? নেতাজি সুভাষচন্দ্র বসু কি তার জীবন দিয়ে সেই শিক্ষাটাই আমাদের দিচ্ছেন না? আরেকটা কথা একটু কথা প্রসঙ্গে বলে নিচ্ছি যে সেকুলারিজম এইটার বাংলা করতে গিয়ে আমরা ধর্মনিরপেক্ষতা কথাটা ব্যবহার করি। অনুগ্রহ করে বলছি একটু শ্রবণ করবেন ভুল শব্দের ব্যবহার। সেকুলারিজম কথাটার মানে হচ্ছে সেপারেশন অফ দ্য চার্চ অ্যান্ড দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের সাথে চার্চের কোনো সম্পর্ক থাকবে না। চার্চ বলতে প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্ম মানে সম্পূর্ণ একটা অন্য শব্দ। ধর্ম মানে যা কিছু ধরে রাখে আমাদের, যা কিছু আমাদের গমনশীল করে, যা আমাকে মনুষ্যত্ব থেকে দেবত্ব এবং দেবত্ব থেকে ঈশ্বরত্বের দিকে নিয়ে যায়, সেই ধর্ম। সেই ধর্ম থেকে কেউ নিরপেক্ষ হতে পারে না। রাজনীতি ধর্ম মত নিরপেক্ষ হতে পারে, রাষ্ট্র ধর্ম বিশ্বাস নিরপেক্ষ হতে পারে, কিন্তু ধর্ম নিরপেক্ষ হতে পারে না। রাজনীতির একটা ধর্ম আছে, রাষ্ট্রের ধর্ম আছে, সমাজের ধর্ম আছে, পরিবারের ধর্ম আছে, মানুষের ধর্ম আছে। যখন আমি নিজের ধর্মটাকে বুঝতে পারবো তখনই আমার বৃহত্তর ধর্মটাকে আমি জানতে পারবো। অতএব দয়া করে ধর্ম নিরপেক্ষ শব্দটা স্লোগানের মতো আওড়ে যাবেন না। ধর্ম শব্দটাকে বোঝার চেষ্টা করুন। নেতাজি সুভাষচন্দ্র বসু বারবার নিজে জীবনে এক ধর্মের পরাকাষ্ঠা হয়ে উঠেছেন। তিনি ধর্ম বিশ্বাস এবং ধর্ম মতবাদ তার নিরপেক্ষ হওয়া উচিত, বিশেষ করে যখন আমি রাজনীতি বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছি। এটা ছিল আমার দ্বিতীয় বক্তব্য। আর আমার শেষ বক্তব্য আজকে, অনেকেই আমাকে বলেন যে 1945 সালে প্লেন ক্র্যাশে তার মৃত্যু হয়েছে কি হয়নি এইটা নিয়ে আর মাতামাতি করে কি লাভ, এই অতীত ঘেটে কি হবে, এখন বর্তমানের সমস্যার দিকে তাকাও, অনেকেই বলে। তার উত্তরে আমি বলি যে এই ঘটনা, নেতাজির যে ঘটনা, এটা একটা অতীত নয়, এটা আমাদের শিকড়।
আমরা আমাদের শিকড় সন্ধানে বেরোচ্ছি। একটা গাছ সেটা বহিরূহ হয়ে উঠেছে, কিন্তু শিকড়কে ভুলে গেছি। আমরা ভুলে গেছি সেই শিকড়ের পেছনে যে বীজ, কোন জমিতে কবে সেই বীজ পতিত হয়েছিল ভুলে গেছি। নেতাজিকে নিয়ে সত্য যতটা গুরুত্বপূর্ণ, যতটা তাৎপর্যপূর্ণ, ততটাই তাৎপর্যপূর্ণ সেই সত্য ঢাকা দেওয়ার চেষ্টা প্রথম থেকে শেষ পর্যন্ত উপর্যুপরি প্রত্যেকটা সরকার সেই সত্যকে ক্রমাগত ঢাকা দিয়ে গেছেন, চাপা দিয়ে গেছেন, মিথ্যা বলে গেছেন। কেন? সেই মিথ্যারও একটা ইতিহাস আছে, সেই মিথ্যারও একটা কারণ আছে। কি সেই সময়কার রাজনীতি, কি সেই সময়কার সমীকরণ, তারা কি চেয়েছিলেন, কোন কথাটাকে আড়াল করতে চেয়েছিলেন, কোন কথাটাকে সামনে নিয়ে আসতে চেয়েছিলেন। নেতাজির সত্যের সাথে কি ভারতবর্ষের সত্য জড়িত? আসলে ভারতবর্ষের যেটা সত্য, যে ভারতবর্ষ এক প্রাচীন সভ্যতা, আসলে যে সত্য যে আর্য বলে কোনো জাতি বাইরে থেকে আসেনি, ভারত থেকেই বরং বিভিন্ন সময় সভ্যতা ছড়িয়েছে পুরো পৃথিবী, এই সত্যটারই প্রতিফলন আমরা দেখেছি স্বামী বিবেকানন্দের মধ্যে, ঋষি অরবিন্দের মধ্যে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে। তাঁর সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টার পেছনে কি এই সত্যটাকেও লুকিয়ে রাখা রয়েছে, যেটা আমাদের সত্য, আমাদের বেঁচে যে আছি, আমাদের পরিচয় নিয়ে, আমাদের আমি নিয়ে, তার সত্য। আমরা যে আজকে আত্মবিস্মৃত হয়ে আছি, ভুলে আছি আমরা কে, এই ভুলিয়ে কি আমাদের রাখা হয়েছে? এবং তার সাথে কি নেতাজির লুকিয়ে রাখা এই সত্যটা কি যুক্ত? আমার মনে হয় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়, এবং দিন দিন এই বিষয়টা আরও যেন ঘনিয়ে আসছে আমাদের বর্তমান রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রিক, ধর্মীয় সমীকরণগুলো বোঝার জন্য। তাই আমি বলবো সমস্ত বাঙালিকে এবং ভারতীয়দেরও আবেদন করব যে রাজনৈতিকভাবে, অরাজনৈতিকভাবে সবসময় দাবি তুলুন সবার কাছে, কর্তৃপক্ষের কাছে, নিজের কাছেও, যে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে সত্য আমাদের জানার অধিকার আছে, আমাদের জানার সময় হয়েছে। কারণ আমাদের নিজেদের সত্যকে জানা এবং তাকে নিজের কাছে প্রতিষ্ঠিত করা এবং বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করার সময় হয়েছে, প্রয়োজন হয়েছে আমাদের অস্তিত্বের জন্য, আমাদের এগিয়ে যাওয়ার জন্য। যে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই শ্রেষ্ঠত্বকে চেনার জন্য, সেই শ্রেষ্ঠত্বকে নিজের মধ্যে আবিষ্কার করার জন্য, তবেই সে আসন আমাদের জন্য পাতা থাকবে। এই বলে আজকের মতন আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।